হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তৃতীয় লেকচারে। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের প্রথমে আলোচনা করব বিভব এবং বিভব পার্থক্য নিয়ে। তা আমরা যেখানে বলছিলাম যে আমরা গতদিন আলোচনা যখন করছিলাম তখন আমরা আসলে এক্স্যাক্টলি বিভব নিয়ে আলোচনা করছি। তো বিভব আসলে কার হয়? বিভব হয় কোন একটা নির্দিষ্ট বিন্দু। আবার বলি, কোন একটা কোন একটা ক্ষেত্রের মধ্যে, সেটা কি এমন ক্ষেত্র হতে পারে? সেটা একটা মহাকর্ষীয় ক্ষেত্র হতে পারে, সেটা একটা তড়িৎ ক্ষেত্র হতে পারে, সেটা একটা চৌম্বক ক্ষেত্র হতে পারে। তাহলে কোন একটা ক্ষেত্রের নির্দিষ্ট কোন একটা বিন্দুতে তার একটা বিভব থাকে। কথা কি বোঝা গেছে? এবং সেই বিভবটা কি বোঝায়? সেই বিভবটা বোঝায় যে অসীম হতে কোন একটা ওয়ান ইউনিট এলিমেন্টকে যদি ওই বিন্দুতে স্থানান্তর করা হয়, তাহলে যেই পরিমাণ কাজ করা হয় সেটা হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে বিভব হয় নির্দিষ্ট কোনো বিন্দুর কোন একটা ক্ষেত্রের মধ্যে। আর ওই ক্ষেত্রটার বাইরে যা যতগুলো বিন্দু আমি কল্পনা করব, সেই প্রত্যেকটা বিন্দুর বিভব হয় জিরো। আমি যদি একটুখানি আঁকিয়ে দেখানোর চেষ্টা করি, যে ধরো এটা একটা ক্ষেত্র, এখানে একটা কোন একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, অথবা কোন একটা ভরের বস্তু আছে, অথবা কোন একটা চৌম্বক আছে, ধরলাম, জাস্ট লাইক দ্যাট। আর এটা হচ্ছে তার ক্ষেত্র, যেই এরিয়ার মধ্যে থেকে সে কি করবে, কোন একটা ফোর্সকে সে কার্যকর করবে। তাহলে আমার কাহিনী হচ্ছে যে এই ক্ষেত্রের বাইরে প্রত্যেকটা বিন্দু, যে কোনো বিন্দু আমি কল্পনা করলে সেই প্রত্যেকটা বিন্দুর বিভব হচ্ছে জিরো। কেননা ওখানে কোনো ফোর্স নাই। ফোর্স যেহেতু নাই, তাই এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাইতে গেলে আমাকে কোনো কাজ করা লাগবে না। যেই এই ক্ষেত্রের মধ্যের কোন একটা বিন্দুতে আমি অসীম থেকে আসব, তখন দেখা যাবে যে সেখানে একটা কৃতকাজ হবে, এবং এই কৃতকাজের পরিমাণটাই কি ওই বিন্দুর বিভব। তাহলে এই ছিল আমাদের বিভবের কনসেপ্ট। অনেকে যেটা গুলায় ফেলে সেটা হচ্ছে বিভব এবং বিভব পার্থক্য। বিভব এবং বিভব পার্থক্যের মধ্যে তুলনা। দেখো, বিভব পার্থক্য হয় হচ্ছে দুইটা বিন্দুর। বিভব হয় ওই ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুর, আর বিভব পার্থক্য হয় নির্দিষ্ট দুইটা বিন্দুর। এখন এই দুইটা বিন্দুর মধ্যে, দুইটা বিন্দু ক্ষেত্রের বাইরেও থাকতে পারে, দুইটা বিন্দু ক্ষেত্রের ভিতরেও থাকতে পারে, দুইটা বিন্দুর মধ্যে একটা ক্ষেত্রের ভিতরে একটা ক্ষেত্রের বাইরে, এভাবেও থাকতে পারে। যাই হোক না কেন, দুইটা বিন্দুর হবে হচ্ছে বিভব পার্থক্য। এখন দুইটা বিন্দুর বিভব পার্থক্য বলতে আসলে কি বোঝায়? যেমন ধরো আমি ধরলাম এইটা একটা এ বিন্দু, আর এইটা একটা বি বিন্দু। তাহলে একটা বিন্দু আছে ক্ষেত্রের ভিতরে, আরেকটা বিন্দু আছে ক্ষেত্রের বাইরে। তাহলে আমাদের এই দুইটা বিন্দুর মধ্যকার যেই বিভব, এটা কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে যে ভাই, এই বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে ওর কৃত কাজটা কত। কি বললাম? বি বিন্দু থেকে এ বিন্দুতে যদি কোনো একটা চার্জকে স্থানান্তরিত করা হয়, তাহলে আমার কৃত কাজটা কত। তাহলে আমার ভিবিটা কত? ভিবিটা জিরো। আর ভি এটা কত? ভি এটা ধরো ভি এ পরিমাণী, অর্থাৎ ভি এটা এ বিন্দুর বিভব, যা ভি এটা কি তাই এ বিন্দুর বিভবের সমান। আর ভিবি অর্থাৎ বি বিন্দুর বিভব কত, যেহেতু ক্ষেত্রের বাইরে, তাহলে সেটা জিরো। তাহলে ডেল ভি সমান সমান কি হবে? ডেল ভি সমান সমান হবে হচ্ছে ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ শুধুমাত্র কত আসবে? ভি এ। তাহলে একটা বিন্দু যদি ক্ষেত্রের বাইরে থাকে আর আরেকটা বিন্দু যদি ক্ষেত্রের ভেতরে থাকে, তাহলে তো একই কথা হইলো, অসীম থেকে একক পরিমাণ আধান অথবা অসীম থেকে একক ভরের একটা বস্তুকে নিয়ে আসতে যেই পরিমাণ কৃত কাজ, সেটাই হচ্ছে তার মহাকর্ষীয় বিভব। অর্থাৎ যদি দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু থাকে অসীমে, আরেকটা বিন্দু থাকে কি ক্ষেত্রের ভিতরে, তাহলে ওই ক্ষেত্রের ভিতরের বিন্দুর বিভবটাই কি হবে? দুইজনের বিভব পার্থক্য। কিন্তু যদি এমন হয় যে এইটা একটা তড়িৎ ক্ষেত্র অথবা এটা একটা মহাকর্ষীয় ক্ষেত্র, আমরা যেহেতু মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে কাজ করছি, আসলে মহাকর্ষীয় ক্ষেত্রেই বলি, যেখানে একটা নির্দিষ্ট ভরের বল আছে, তার জন্য এই বিন্দুতে একটা বিভব আছে আর এই বিন্দুতে একটা বিভব আছে। তাহলে আমি যদি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে কোন একটা বস্তুকে স্থানান্তরিত করি, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে কোন একটা বিন্দু বস্তুকে স্থানান্তরিত করি, তাহলে আমাদের এইখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে অবশ্যই আমাকে কৃতকাজ করা লাগবে। তাহলে সেই কৃতকাজের পরিমাণ কত হবে? সেই ডেল ভি ইজিক্যাল টু হবে হচ্ছে ভিবি মাইনাস ভিএ। তাহলে এইটা আসলে কি? বিভব মানে কি? ওয়ান ইউনিটের জন্য কৃত কাজ।
এটা কি 1 ইউনিটের জন্য কৃতকাজ, অর্থাৎ 1 কেজির ভরের বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃতকাজের পরিমাণ ডেল ভি। তাহলে 2 কেজি বস্তুর কি হবে, জাস্ট ভর দ্বারা গুণ করব, তাহলে আমার ডাব্লিউ এর মান কি হবে, ডেল ভি ইন্টু এম, অর্থাৎ যেই ভরের বস্তুটাকে আমি এখানে স্থানান্তরিত করছি। এটা যদি এম ভরের বস্তু হয় তাহলে এম ইন্টু ডেল ভি। তাহলে বোঝা গেছে, তাহলে বিভব পার্থক্য এবং কাজের মধ্যে সম্পর্ক কি, ক্ষেত্রের দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্দেশ করে 1 কেজির একটা বস্তুকে যদি ওই বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তরিত করা হয় তাহলে যেই পরিমাণ কৃতকাজ হয় সেটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। এবং আমি যদি জাস্ট মাস দ্বারা গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কৃতকাজ। এবং আমরা এখন যা যা শিখতেছি, যা যা শিখতেছি, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি অ্যাপ্লিকেবল ফর স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্থির তড়িতেও সেম কনসেপ্ট আমরা ইউজ করব। একটা তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চার্জকে নিয়ে যাব, কি পরিমাণ কৃতকাজ হবে, দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করব, তারপর চার্জের পরিমাণ দিয়ে গুণ দিব, তাহলে আমাদের কৃতকাজের পরিমাণ হিসাব হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমরা এই কনসেপ্টগুলো পারবো। এখন আসো এই মহাকর্ষ প্রাবল্য অর্থাৎ ই এবং ভি এর মধ্যে আমরা রিলেশন বের করব। ই এবং ভি এর মধ্যে যদি আমাকে রিলেশন বের করতে বলে, সেই জন্য আমি একটা জিনিস চিন্তা করি যে এইখানে ধরো একটা এম ভরের বস্তু আছে, এখানে ধরো একটা এম ভরের বস্তু আছে, সেই এম ভরের বস্তুটার জন্য এখানে একটা এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সরি মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এরকম একটা 3D মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ধরো সেই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দু আছে, একটা এই বিন্দু আর একটা এ বিন্দু। তাহলে একটাকে আমরা ধরলাম ধরো এ বিন্দু, আরেকটাকে আমরা ধরলাম হচ্ছে বি বিন্দু। এবং এই এ বিন্দু এবং বি বিন্দু খুবই কাছাকাছি অবস্থান করতেছে। ধরো এই এই এম ভরের বস্তুটা থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে আর ডিস্টেন্স, আর এ থেকে বি এর ডিস্টেন্স এতটুকু ডিস্টেন্স, এই ক্ষুদ্র অংশের ডিস্টেন্স খুবই কাছাকাছি, এ এবং বি বিন্দু দুইটা খুবই কাছাকাছি, তাদের ডিস্টেন্স হচ্ছে ডি আর পরিমাণ। আচ্ছা বলো দেখি, যদি এ আর বি এর ডিস্টেন্স খুবই ক্ষুদ্র হয় তাহলে দুইজনের বিভব প্রায় সেমই হবে না? জি ভাই, যেহেতু লিমিট টেন্ডস টু হ্যাঁ জিরো। সেমই হ্যাঁ হবে, ওই বলেন। লিমিট টেন্ডস টু জিরো বলা যায় না ভাইয়া? লিমিট হ্যাঁ টেন্স, ওইটাই বলতে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে ডি ডি আর, এটাই বোঝাচ্ছে যে আর টেন্স টু জিরো। আচ্ছা তাহলে আমরা ধরলাম যে ধরো এ বিন্দুর বিভব হচ্ছে ভি। আচ্ছা একটা জিনিস বলো তো, যদি ডি আর না হয়, ধরো দুইটার মধ্যে একটুখানি বিভবের একটু চেঞ্জ আছে, বলো তো কি এ বিন্দুর বিভব বেশি নাকি বি বিন্দুর বিভব বেশি? দূরত্ব যার বিবিন্দুর। বি তার বিন্দুর দূরত্ব বিভব কি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। আবার একটু ভালো মতো বলো। কম হবে না? কম হবে। কি হবে? কম হবে। কম হবে। কি হবে? কম হবে। কম। তাহলে কম, কম যদি হয়, আচ্ছা ধরো আমরা বি বিন্দুটাকেই ধরি, ধরো বি বিন্দুর বিভব হচ্ছে, আমরা উল্টা ধরে ফেলছি একটু, মানে উল্টা দিক ধরে ফেলছি, এই বস্তুটাকে এদিকে বসানো উচিত ছিল। আচ্ছা ধরো আর ডিস্টেন্সটা হচ্ছে এই পুরোটা, ঠিক আছে, একটু উল্টা ধরে ফেলছি, আচ্ছা ধরি, যা ইচ্ছা আছে ধরি। ধরো আমাদের বি বিন্দুর বিভব হচ্ছে ভি, আর তাহলে এ বিন্দুর বিভব কত হবে, ভি প্লাস ডিভি, অর্থাৎ একটুখানি কি হবে, বিভব বাড়বে। কেন বিভব বাড়বে। বাড়বে? কেননা কেন বিভব বাড়বে ভাই, ভি ইজিক্যাল টু কি, মাইনাস জিএম ভাগ আর না। হুম। মাইনাসটা জাস্ট কি, মাইনাস সাইন বোঝায় যে ঋণাত্মক বিভব, তাছাড়া তো আর কিছু না। মানে মেইনলি মানটা কত, জিএম ভাগ আর। তাহলে দূরত্ব বাড়লে কি হয়, বিভব কমে। তাহলে অবশ্যই বি বিন্দুর দূরত্ব বেশি, তাহলে বি বিন্দুতে বিভব কম, আর এ বিন্দুর দূরত্ব কি কাছাকাছি, তাহলে এ বিন্দুর বিভব কি একটু বেশি হবে না? মানে দুইটার আগেই হুম। কিন্তু ভাই মাইনাস সেটাই আছে, বললাম না। মানে অটোমেটিক্যালি মাইনাস আছে, হ্যাঁ সেটাই বলছো। এবং ঠিক আছে, তাহলে এ বিন্দুর বিভবটা কি হবে, একটু বেশি হবে। তাহলে এখন বলো দেখি, বি বিন্দু থেকে ধরো এ বিন্দুর দিকে আমরা একটা বস্তুকে নিয়ে যাচ্ছি, বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে আমরা একটা বস্তুকে কি করব, সরায় নিয়ে যাব। কথা কি বুঝছো? কথা কি বোঝা গেছে? তাহলে দেখো, বি বিন্দু থেকে ধরো এ বিন্দুর দিকে যদি আমরা সরায় নিয়ে যাই কোন একটা বস্তুকে, তাহলে বলো দেখি যে আমাদের কৃত কাজ যেটা হবে
সেই কৃত কাজটা কি এই দুইজনের বিভব পার্থক্যের সমান হবে না? হ্যাঁ জি ভাই। ভাই। রাইট? তাদের বিভব পার্থক্যের সমান হবে। এখন বিভব পার্থক্যের যদি সমান হয় তাহলে এই দুইজনের বিভব পার্থক্য কত? ভি প্লাস, মানে এই দুইজনের বিয়োগফল, তাহলে কি থাকে? ডিভি পরিমাণ। কি জি। থাকে? ডিভি পরিমাণ। এখন হুম। দেখো, এখন দেখো, অথবা আমরা এরকমও চিন্তা করতে পারি যে আমরা যদি বস্তুটাকে দূরে সরাই তাহলে এ থেকে বি এর দিকে ধরো নিয়ে যাচ্ছি। এভাবে চিন্তা করলে মনে হয় একটু সুবিধা হয়, এ থেকে বি এর দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের দিকে হচ্ছে এই দিকে, রাইট? হ্যাঁ, বাইরের দিকে হয়। বাইরের দিকে। তাহলে কেননা আমরা বাইরের দিকে বস্তুকে স্থাপন করি, এই তড়িৎ হুম, ক্ষেত্রের দিক কি বাইরের দিকে? ঋণাত্মকটার হচ্ছে আমার এই ভিতরের তড়িৎ ক্ষেত্রের দিক কি বাইরের দিকে হয়? ভিতর দিকে নাকি, ভুলে গেছি। তড়িৎ ভাই ক্ষেত্রের তড়িৎ দিক তো, ভেদের দিক বাইরের দিকে হবে কেন? তড়িৎ ক্ষেত্রের দিক অবশ্যই ভিতরের দিকে। কেন? কেননা কোন একটা 1 কেজির অসীম বস্তুকে দূরে। যদি আমি এ বা বি বিন্দু, ধরো এই বিন্দুতে স্থাপন করছি, তাহলে তার আকর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর না? বস্তুর কেন্দ্রের দিকে না? তাহলে তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র কি হবে? অবশ্যই অবশ্যই এই দিকে। এবং তড়িৎ ক্ষেত্রের দিকে যেই বিন্দুটা আগায় থাকবে সেই বিন্দুর বিভব কি হবে? বেশি হবে। কথা কি বোঝা গেছে? তড়িৎ ক্ষেত্রের দিকে যেই বিন্দুর বিভব হবে সেই বিন্দুর বিভব কি হবে? বেশি হবে। ঠিক আছে? তাহলে এখন ধরো আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি অথবা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, দুই ক্ষেত্রেই কৃত কাজের পরিমাণ সেম, জাস্ট সাইন আলাদা। তো ধরো বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের ডেল ভি এর পরিমাণ কত হবে? ডিভি। কেননা ডেল ভি ইজ ইকাল টু কি হবে? ভি প্লাস ডিভি মাইনাস অফ ভি। তাহলে থাকে কি? ডিভি। এখন আমার কথা হচ্ছে যে এই বরাবর আমরা যে ভিটা বের করতেছি, এই ডিভিটা আসলে কি? 1 ইউনিট, 1 ইউনিট বা 1 কেজি বস্তুকে যদি মানে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাওয়া হয়, তাহলে যেই পরিমাণ কৃত কাজ হবে সেটার পরিমাণ। হ্যাঁ ডিভিটা নির্দেশ করে 1 কেজির একটা বস্তুকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে গেলে কৃত কাজের পরিমাণ। তাহলে আমরা বলতে পারি না ডাব্লিউ ইজ ইকাল টু ডিভি? পারি। আবার আমরা বলতে পারি না ডাব্লিউ ইজ ইকাল টু এফ ডট এস? পারি। এখন দেখো, এফটা আসলে এখানে কেননা আমি নিয়ে যাচ্ছি 1 কেজির বস্তু। যদি বস্তুর ভর হয় 1 কেজি, তাহলে এফ আর কি সেমই হবে না? তড়িৎ প্রাবল্য মানে কি? 1 কেজির জন্য বল। হুম হুম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি? ডাব্লিউ ইজ ইকাল টু এবং কত দূর নিয়ে গেছে? ডি আর পরিমাণ। হুম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে আমাদের, এবং দেখো, আমরা কোথার থেকে কোথায় নিয়ে গেছি? বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে নিয়ে গেছি। তাহলে কি আমরা পজিটিভ কাজ করছি নাকি নেগেটিভ কাজ করছি? অবভিয়াসলি নেগেটিভ নেগেটিভ। কাজ করছি। জি ভাই। নেগেটিভ কাজ করছি, অর্থাৎ ডেল ভিটা এখানে কি হবে? নেগেটিভ আসবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডাব্লিউ অর্থাৎ এই, সরি, ইডিআর ইজিক্যাল টু কি হবে? মাইনাস, ইজিক্যাল টু হবে হচ্ছে মাইনাস ডিভি। অথবা আমরা বলতে পারি কি? ইজিক্যাল টু হচ্ছে মাইনাস ডিভি ভাগ ডিআর। কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? ভাইয়া এটুকু বুঝি নাই। কোনটুকু বোঝেন নাই? মানে আমি আর কি ভালো মতন শুনতে পারি নাই, আরেকবার মানে হালকা করে যদি কোনটা একটু বুঝতে বলতেন পারেন নাই তাহলে সেটা বুঝতাম। বলেন। এই যে ই ইকুয়ালস মাইনাস ডিভি বাই ডিআর, এই পার্টটুকু যেটুকু আমরা জাস্ট বুঝাইছেন। এখানে লিখলাম দুইটার কৃত কাজ কি? সেম। এই যে এখানে একটা কৃত কাজ আর এখানে একটা কৃত কাজ, দুইটা তো সেম। তাহলে আমরা কি আচ্ছা লিখতে আচ্ছা। পারি? ডিভি ইজ ইকাল টু ইন্টু ডিআর। আর যেহেতু ইকুয়ালস টু আমরা যেহেতু আমরা বিপরীত দিকে নিয়ে যাচ্ছি, মানে বি থেকে এ এর দিকে তো আকর্ষণ বল কাজ করতেছে, অলরেডি আকর্ষণ বলই কাজ করতেছে, তাহলে এজেন্ট কর্তৃক কৃত কাজ কি হবে? নেগেটিভ। এই জন্য আমরা মাইনাস নেগেটিভ ডিভি হবে। দিছি। তাহলে ই ইজ ইকাল টু মাইনাস ডিভি ভাগ ডিআর। অর্থাৎ আমরা যদি বিভবকে আর এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা তড়িৎ প্রাবল্য পাবো। এখন দেখো, ভি ইজ ইকাল টু কি ছিল? মাইনাস জিএম ভাগ আর। এটা দিয়ে যদি সাবস্টিটিউট করি, তাহলে আমাদের ই ইজ ইকাল টু কি আসে?
ইজ ইকাল টু আসে হচ্ছে DDR অফ GM ভাগ আর আর এখানে ছিল মাইনাস। তাহলে আমাদের ইজ ইকাল টু কি আসে, একটা আর ছিল, তাহলে R⁻⁻1, তাহলে সেটা হয়ে যাবে কত, R⁻², আর মাইনাস মাইনাস কেটে যাবে এসে, তাহলে আমাদের থাকবে কত, GM ভাগ R²। তাহলে পারা যাবে। এবং যদি আমি একটু জি ভাই। ভেক্টর ফরম্যাটে লিখি, আমি শেষ করে নিই, যদি আমি এটাকে একটু ভেক্টর ফরম্যাটে লিখি, দেখো এখান থেকে আমার কি ছিল, ডিভি ইজ ইকাল টু ছিল হচ্ছে -EDR। এখন বলো দেখি, এই দুইটা তো ভেক্টর, রাইট? একটা ভেক্টর, ডিআরও একটা ভেক্টর, এবং এই দুইজনের মধ্যবর্তী কোণ কত, তড়িৎ প্রাবল্যের ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। না জিরো সরি, একটা। ডিগ্রি 0 ডিগ্রি, 0 ডিগ্রি, দুইটা তো সেমই দিকে। সো আমরা এটাকে ভেক্টর ফরম্যাটেও এভাবে লিখতে পারি যে আমাদের ডিভি ইজ ইকাল টু হচ্ছে -E × E.dr ভেক্টর, অথবা ভি ইজ ইকাল টু হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ E.dr ভেক্টর মাইনাস, এবং এটার লিমিট কতটুকু হবে, এটার লিমিট কতটুকু হবে, যদি আমরা কোন একটা নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে কল্পনা করি, এই বি বিন্দুটা মানে কোন একটা নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে কি হবে, বি বিন্দুটা হবে অসীমে। এই যে কেবল আমরা আলোচনা করলাম যে এ বিন্দুর বিভব জি মানে ভাই। কি, বি বিন্দুটা হচ্ছে অসীমে আছে, তাহলে আমার কোথার থেকে আমি নিয়ে আসছি, অসীম থেকে আমি নিয়ে আসছি, কোথায় নিয়ে আসতেছি, আর ডিস্টেন্সে নিয়ে আসতেছি। আর ডিস্টেন্স। তো আমাদের ভি ইজিক্যাল টু কি হবে, ইনফিনিটি থেকে আর পর্যন্ত, এবং তার আগে থাকবে -E.dr। ক্লিয়ার? এই পারা যাবে। ইন্টিগ্রেশন কেন করলাম যে ইন্টিগ্রেশন করলাম দিকে। ডিফারেন্সিয়েশন লিমিটকে দূর করার জন্য, ডিভি ছিল, ডিভি থেকে ভিতে নিয়ে আসলাম। হ্যাঁ স্যার। ডিফারেন্সিয়েশন উল্টা তো, ইন্টিগ্রেশন এর জন্য এটা দিছে। ঠিক আছে, তাহলে পারা যাবে। জি ভাই। এইটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে যে যদি আমাদেরকে তড়িৎ প্রাবল্য বের করতে হয়, তাহলে বিভবকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কেননা সব সময় সব সময় ভি ইজিক্যাল টু জিএম ভাগ আর হবে না, সবসময় ভি ইজিক্যাল টু জিএম ভাগ আর হবে না। ভিন্ন ভিন্ন কেসের কেন ভাই? ক্ষেত্রে আমরা দেখব, কিছুক্ষণ পরে দেখব, মাটির গভীরতায় ঢুকে যাব, মাটি ফুটা করব, ঠিক আছে, মাটি ফুটা করে পৃথিবীর মধ্যে ঢুকে যাব, তখন আমরা হুম, দেখব যে ভি এর মান ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভি এর মান যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে কিন্তু ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে, ঠিক আছে। তখন আমরা জি ভাই। ডিরেক্টলি এই এর ফর্মুলাও পাবো না, এটা তো আমরা আগেও লিখতে পারতাম, এমনিতেও লিখতে পারতাম বল থেকে, তো তখন আর আমরা এটা পাবো না, আমাকে তখন ভি এর ফর্মুলা থেকে এর ফর্মুলা ডেরাইভ করতে হবে। আসো নেক্সট টপিকে যাই, নেক্সট টপিকে যাওয়ার আগে একটা ম্যাথ আছে, সুন্দর ম্যাথ এবং বেশ কঠিন একটা ম্যাথ। এটা বুয়েট 1920 সালের রিটেন কোশ্চেন। এটা যদি পারো তাহলে একটা সমস্যা খাওয়ানো দরকার তোমাদের, যদি কেউ পারো। আচ্ছা, দেখো কি বলছে, বলছে প্রতিটি 2 × 10⁻30 ভরের দুইটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। এটা কিন্তু আসলে হয়, বুঝছো, যে মহাবিশ্বে কিন্তু অনেক সময় নক্ষত্রের মধ্যে সংঘর্ষ ঘটে। তো কি বলছে, নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুইটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ মিটার, 9 কিলোমিটার। তাদের গতি ছিল নগণ্য, মানে আমরা ধরতে পারি তাদের ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। সংঘর্ষের সময় তাদের বেগ কত? প্রতিটি তারার ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁴ কিলোমিটার। সংঘর্ষ না হওয়া পর্যন্ত ধরে নিতে হবে তারা অবিকৃত থাকবে। তা আমি প্রশ্নটা একটু ভালো মতো বুঝাই বলি। এই একটা তারা আছে, আর এই একটা তারা আছে, তাহলে এরা দুইজন দুইজনকে আকর্ষণ করবে না? এই করবে তো। জি ভাইয়া। তাহলে হ্যাঁ। এরা একজন আরেকজনের দিকে আগাতে থাকবে, তাহলে আগাইতে আগাইতে একসময় তারা সংঘর্ষে লিপ্ত হবে।
ঠিক সংঘর্ষের আগের মুহূর্তের কথা চিন্তা করেন, তাহলে তাদের ইনিশিয়াল ভেলোসিটি দুইজনেরই ছিল 0। দুইজনের ভর যেহেতু সেম, তাহলে দুইজনের ভিউ কি হবে, পরবর্তীতে সংঘর্ষের টাইমে সেমই হবে। এম হবে। তাহলে এই ভিটা আমাদের বের করতে বলেছে। কথা কি বুঝতে ভাই পারিছেন নাকি বুঝেন নাই? ভাই, 1 মিনিট সময় দাও। এটা কি পারবা? জি ভাইয়া ভাই। এটা প্রথমে সংঘর্ষে মানে কত দূরে হবে এটা দূরত্ব বের করে তারপর বেগ বের করবো না? হ্যাঁ, সংঘর্ষ কত দূর হবে সেটা তো তুমি জানোই, মাঝখানে হবে। তারপর হচ্ছে যদি দুইজনের ভর যদি সেম হয় তাহলে সংঘর্ষ তো মাঝখানেই হবে। ওকে ওকে। বাট এখানে একটা কাহিনী শুনো, কাহিনী একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা ভাই হচ্ছে তুমি একটু প্রথমে দাঁড়ান, কি হ্যাঁ। মনে আচ্ছা, আমি দাঁড়াচ্ছি, তুমি লিখতে থাকো, সমস্যা নাই। আমি বলতে থাকি, হিন্ট দিতে থাকি, করার আগে আমি টাইম দিচ্ছি, সমস্যা নাই। এখানে সমস্যাটা কি বুঝো? সমস্যাটা হচ্ছে যে তুমি প্রথমে এদের মধ্যকার আকর্ষণ বল বের করবা, তাই না? তারপর আকর্ষণ বল থেকে কি হয়ে গেল, এফ বের হয়ে গেল। এফ থেকে এ বের করবা, ত্বরণ বের করবা। মানে প্রথমে এফ বের করবা, তারপর ত্বরণ বের করবা, তারপর সেই ত্বরণে কি বসাবা, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি সূত্র বসাবা, তাই না? অথবা এস জানা আছে, সেখান থেকে ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস 2 এস সূত্র বসাবা। তাহলেই তো ভি এর মান বের হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, হওয়ার তো বের হয়ে কথা। যাবে। কিন্তু এইভাবে করা যাবে না। ভাইয়া বের হয়েছে। আচ্ছা, কত বের হয়েছে? ভাইয়া 2.58 ইন্টু 10⁻⁶। আচ্ছা, বের হইলো, কিভাবে করছেন জি বলেন? ভাই, ভাইয়া ওইটাই ফার্স্ট দেখেছি। হচ্ছে আচ্ছা, আমরা আসি। আচ্ছা, আমরা আসি আসি, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তারপরে শুনি। আচ্ছা আচ্ছা, শুনতেছি। আমরা আগে একটা একটা করে প্রবলেম বলি যে কেন এই পদ্ধতিতে করা যাবে না। এই পদ্ধতিতে কেন করা যাবে না বলেন তো? যে প্রথমে আমি বল বের করব, বল থেকে ত্বরণ বের করব, তারপর আমি যেভাবে হোক ভি এর মান বের করব। এই পদ্ধতিতে করা যাবে না কেন? যারা করছেন বলেন, এই পদ্ধতিতে কেন করা যাবে না? আমি তো ভাই এই পদ্ধতি করিনি। হ্যাঁ, করনি কেন? ভাই এক্ষেত্রে ভর ভাইয়া কেন্দ্রের এদের সরলরেখায় সামথিং এরকম একজন একটু একজন শেষ বিষয় করো, আছে। ইসমাইল শেষ করো, বলো। আহ এই ক্ষেত্রে এই যে ওদের বেগ মনে হয় বেগ না, সরি, এই ভর কেন্দ্রের সরণ বিষয় মনে হয় একটু ইয়ে আছে, ভর কেন্দ্রের সরণ কি ডিস্টারবেন্স আছে। বিষয় আছে? ভর কেন্দ্রের সরণ আমি ধরবো, সমস্যা কি? তাহলে এই তো তোমরা খেলাধুলা না বুঝি করছে। করনি। না, আমি হলো ওই যে এইটার ভিতরে মধ্যবর্তী অতিক্রম করতে কাজ বের করেছি, মানে কাজ আচ্ছা, ক্ষমতা কাজ শক্তি বের যে বের করেছি। করছো, আমি বলছি কাজের থেকে তো এই ফর্মুলাটা সহজ, তাই না? গতি এত নগণ্য যে ত্বরণ সৃষ্টি লক্ষণীয় হবে না এরকম কিছু? অবশ্যই না, ত্বরণ তো হিউজ হবেই। গতি বেশি না। এইটা নির্ণয় করা যাবে না, কেননা বল কনস্ট্যান্ট ভর না। বেশি জন্য। এটা কেন নির্ণয় করা যাবে না? বল কনস্ট্যান্ট না, ফোর্স তো কনস্ট্যান্ট না। যখন এই বস্তুটা হালকা একটু আগাবে, আর এই বস্তুটা হালকা একটু আগাবে, মধ্যবর্তী দূরত্বের উপর বল নির্ভর করতেছে না? তাহলে হুম। মধ্যবর্তী দূরত্বের উপর যদি বল নির্ভর করে, তাহলে বল কি কনস্ট্যান্ট? বল যদি কনস্ট্যান্ট না হয়, ত্বরণ কি কনস্ট্যান্ট? আর ত্বরণ কনস্ট্যান্ট না হলে গতির সূত্র কি অ্যাপ্লাই করতে পারবা? না। অঙ্ক তো করেই ফেলতে পারবা। অঙ্ক তো ধরো বিভিন্ন ওয়েতে করেই ফেলা যাবে। কিন্তু কেন কোনটা করতে পারছো না, আর কেন কোনো পদ্ধতি ইউজ করতেছো, এটা তো আগে মাথায় খেলা লাগবে। নাহলে এত পরিমাণ পদ্ধতি যে কিছুই মনে থাকবে না পরীক্ষার হলে। তাহলে আমরা এখানে কেন ইউজ করতে পারতেছি না? তাহলে কৃতকাজের ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করি? কখন আমরা কৃতকাজ দিয়ে বেগের মান বের করি? যেমন কোন কোন ক্ষেত্রে ইউজ করি? স্প্রিং এর ক্ষেত্রে ইউজ করি। কোথায় ইউজ করি? সরল দোলকের ক্ষেত্রে ইউজ করি। তখন কিন্তু সমত্বরণ থাকে না, সরল দোলকেও সেম। কৃতকাজ দিয়ে আমরা ভেলোসিটির মান বের করি কোন একটা পয়েন্টের। আবার কখন আমরা ইউজ করি এটা? গ্র্যাভিটেশনাল পুলে যখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, সমত্বরণ থাকে, তখন আমরা গতির সূত্রে অ্যাপ্লাই করি। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে তখন আবার সমত্বরণ থাকে না, তখন কিন্তু অসমত্বরণে চলে। তখন কিন্তু হাফ কে এক্স স্কয়ার ইজিক্যাল টু হাফ এম বি স্কয়ার, এই ফর্মুলা আমরা ইউজ করি। কথা কি বোঝা গেছে? তাহলে কখন আমরা
কাজের সূত্র দিয়ে ভেলোসিটির পরিমাণ নির্ণয় করব যেই মোমেন্টে যেই মোমেন্টে আমার কি হবে, আমি ডিরেক্টলি এটা বের করতে পারতেছি না যে ভাই আমার এটা সমত্বরণে আছে কি নাই। অর্থাৎ সমত্বরণে না থাকলে তখন আমরা সেখানে অবশ্যই অবশ্যই কৃতকাজের ফর্মুলা দিয়ে অঙ্ক করার চেষ্টা করবো। আরো কিছু ফর্মুলা আছে ভাই যেগুলো প্রথমে দিয়ে তো আমি করা তাই যায়। বললাম, হ্যাঁ বলো। সমীকরণের কথা তো প্রথমে বললাম বুঝিনি তোমার কথা। যে দুইটা এত সমীকরণে নাই, হ্যাঁ মানে হ্যাঁ, এখানে তো সমত্বরণে নাই। সমীকরণ। গুড, সমত্বরণে নাই। তাহলে এবার একজন বলো যে অঙ্কটা করিছো, তাহলে এখন বলো আমরা কি করব। আমরা এখন কৃতকাজের ফর্মুলা ইউজ করব। তাহলে কৃতকাজের কোন ফর্মুলা ইউজ করব? এই যারা করিছো একজন বলো এম ইন্টু ডেল ভি। কি ইউজ করব। আচ্ছা, আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে এফ ইন্টু ডিএক্স, তাই না? আমরা ধরবো, আমরা যেহেতু পুরোটা অংশের কাজ একবারে বের করতে পারবো না, বল পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই আমরা প্রথমে ধরবো যে আমাদের ক্ষুদ্র অংশের সরণের জন্য কৃতকাজ। ধরো এই বস্তুটা ক্ষুদ্র একটা অংশ সরণ ঘটলো, সেটা কতক্ষণ পরিমাণ, ডিএক্স পরিমাণ। তাহলে আমাদের কৃতকাজের ফর্মুলা কি হবে? ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু ডিএক্স। এবং যেহেতু ডিএক্স খুবই ক্ষুদ্র অংশ, তাহলে এই ক্ষুদ্র অংশের মধ্যে বল কি হবে? কনস্ট্যান্ট। মানে ডিফারেন্সিয়েশন আমরা ইউজই করি এই কারণে যে আমরা ক্ষুদ্র অংশ ধরবো, ক্ষুদ্র অংশ ধরে কোনো একটা জিনিসকে কনস্ট্যান্ট ধরবো, তারপর আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা ধরতে পারি যে ডিডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু ডিএক্স, যেখানে এফ কি, অবশ্যই অবশ্যই কি, কনস্ট্যান্ট। তাহলে আমরা ধরি যে এদের মধ্যবর্তী যেই দূরত্ব, এই দূরত্বকে আমরা ধরলাম এক্স, রাইট? যে এক্স ডিস্টেন্সে আছে পরস্পর দুইটা বস্তু। তাহলে আমাদের সেখানে এফ এর মান কত হবে? এফ এর মান হবে হচ্ছে জি, দুইটা এম, তাহলে ডাবল এম, তাহলে জি এম স্কোয়ার ভাগ কি হবে, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই এতটুকু কি বোঝা গেছে? বোঝা গেল। এতটুকু তো বোঝা গেছে, রাইট? বোঝা গেছে তো ভাই। বোঝা গেছে। এখন আমাকে একটু বলো তো, এখানে যদি আমি ডাব্লু ক্যালকুলেট করি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে জি এম স্কোয়ার, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট থাকে কি, ওয়ান কনস্ট্যান্ট। ভাগ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আমাকে এখন বলো লিমিট কি হবে। যে লিমিট সঠিক বলতে পারবা তার মাথায় বিরাট ঘেলু আছে। ভাই আর এটা ইনিশিয়াল থেকে শুরু করে আর ফাইনাল পর্যন্ত। হ্যাঁ বাবারে, আর ইনিশিয়ালটা কত? আর আর ইনিশিয়াল ইনিশিয়াল হলো ওই যে 10⁴ 2 × 10⁴ প্লাস 10⁹ টেন টু দি পাওয়ার ফোর, এটা আর ইন্টু টু, ইনিশিয়াল। না 2 × 10⁴ প্লাস 10⁹। এটা আর ইনিশিয়াল। টেন টু টু না ইন্টু ভাই, টেন, টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর প্লাস 10⁹ এটা আর ইনিশিয়াল, তাই তো? জি ভাই। আচ্ছা, আর আর ইয়ে কি? এটা আর অর্ধেক। ফাইনাল হলো 2 × 10⁴। টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর, তাই তো? তাহলে তুমি সফলভাবে ভুল আনসার দিছো। এর কারণ সেলুসারের বইয়ে এটা ভুল দিয়া, ভাই সেলুসারের বইয়ে এই এটা ভুল ব্যাখ্যা দিয়া। এবার আসো। এটা কি সিলেকশন ম্যাথ? হ্যাঁ, এটা ভাইয়া, সেলুসারের ম্যাথ। হ্যাঁ আসেন বলেন। আর ফাইনাল 2 × 10⁻⁷ না? আচ্ছা, মানে মিটারে নিয়ে আসলে সেভেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো মিটারে নিয়ে আসতে হবে। মিটারে নিয়ে আসলে এটা সেভেন হবে, আর এটা কত হবে, নাইনের জায়গায় 12 হবে। আচ্ছা নেন, মিটারে নিয়ে আসলাম, সমস্যা নাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এখানে ভুল কোথায় সেটা আগে বুঝো। ভুলটা আসলে কোথায়, সেলুসারের বই আছে এই ম্যাথটা। ভুলটা কোথায় দেখো ভাই। আমি এখন পার্টিকুলার একটা বস্তুর কৃতকাজ নিয়ে হিসাব করব। দুইটা বস্তুর কৃতকাজ নিয়ে হিসাব করাটা অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি ক্রিটিক্যাল। আমি যদি এইখানে এই আর ফাইনাল এবং আর ইনিশিয়াল দিই, এইটা যদি দিই, তাহলে কি আমি একটা বস্তুর মধ্যকার কৃতকাজ বের করতেছি নাকি দুইটা বস্তুর একসাথে কৃতকাজ নির্ণয় করতেছি? দুইটা বস্তু একসাথে। দুইটা বস্তুর একসাথে কৃতকাজ নির্ণয় করতেছি। জিনিসটা প্রবলেমেটিক। কিন্তু যদি আমি একটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, একটা বস্তুর তাহলে তো কতটুকু হচ্ছে, আসো আমরা একটু তাহলে তো ভাই দেখি। এটা ঠিক। আসো আমরা একটু দেখি, সেটা হচ্ছে, দেখো এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে। তাহলে বস্তু দুইটা সংঘর্ষ হবে একদম মিডিল পয়েন্টে, যেহেতু তাদের ভর সেম।
রাইট? সব প্রপার্টিজ সেম, তাহলে তাদের সংঘর্ষ হবে কোথায়? মিডিল পয়েন্টে। আচ্ছা, মিডিল পয়েন্টে যদি হয় তাহলে এইখান থেকে এইখানকার একটা ডিস্টেন্স আমার দেওয়া আছে, এখান থেকে এইটুকের ডিস্টেন্স ধরে নাও ডি দেওয়া আছে 10⁹, এটা ধরো দেওয়া আছে 10⁻12। যখন সংঘর্ষ হবে, আর এখান থেকে এখানকার ডিস্টেন্স আমার জানা আছে, যখন আমার সংঘর্ষ হবে এই বস্তুটা এখানে এসে ঠেকবে, এখানে এসে ঠেকবে, তাহলে এইটার এই ডিস্টেন্সটা হবে। তাহলে আমার ইনিশিয়াল ডিস্টেন্সটা আসলে কত? ইনিশিয়াল ডিস্টেন্সটা হচ্ছে 10⁻12 প্লাস 10⁻7। তাহলে এখানে কত হবে? 10⁻12 প্লাস 10⁻7। আর ফাইনাল ডিস্টেন্সটা কত হবে? 10⁻7। যদি আমি একটা বস্তুর কৃতকাজকে হিসাব করি, কথা কি বুঝছো নাকি বুঝো নাই? যদি দুইটা বস্তুর একসাথে আমি কৃতকাজকে হিসাব করতাম, তাহলে আমার জন্য থিঙ্কিং করাটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাইতো, এবং দুইটা বস্তুর একসাথে আসলে কখনোই কৃতকাজ নির্ণয় করা সম্ভব না। কথা কি বুঝছো? প্রবলেমটা কোথায়? সেলুসারের বইয়ে দুইটা বস্তুর কৃতকাজকে একসাথে কনসিডার করছে, কিন্তু একসাথে কনসিডার কখনোই করা যায় না থিওরিটিক্যালি। কেননা আমি হিসাব করতেছি কি, আমি ধরো হিসাব করতেছি এই এ বস্তুটাকে নিয়ে, তাহলে এ বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স কোনটা? F(a)(b), অর্থাৎ বি এর জন্য এ এর উপর অ্যাপ্লাইড ফোর্স, যার জন্য সে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাবে। তাহলে F(a)(b) দ্বারা কৃত কাজ কত হবে? F(a)(b) দ্বারা কৃত কাজ হবে এ বস্তুটা যতটুকু সরানো হয়েছে ততটুকু। তাহলে আমি ডিআর কে কনসিডার করব কতটুকু? এ যতটুকু মুভমেন্ট করবে ততটুকুই হবে ডিআর। দেখো, বুঝতেছো কি বুঝো নাই? বুঝছো কি? না ভাই, বুঝো নাই? না ভাই, একটু আবার আমি বলেন। বললাম যে ধরো এইখানে তো দুইটা বস্তু আছে, পেয়ার অফ টু টু মাসেস, রাইট? তাহলে এখান থেকে আমি যে কোনো একটা বস্তুকে কনসিডার করব। একটা জি বস্তুকে ভাই। কনসিডার করার পর কৃত কাজ কি হয়? ওই বস্তুর উপর প্রযুক্ত বল ইনটু ওই বস্তুটা যতটুকু দূরত্বে যাবে। হুম। তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত বল কত? F(a)(b), অর্থাৎ এর উপর প্রযুক্ত বল বি বস্তুর জন্য, রাইট? এবং সেটার মান কত? gm²/x²। এবং এই এ বস্তুটার সরণ কতটুকু ঘটতেছে? এই যে এই পরিমাণ, রাইট? এই পরিমাণ। তাহলে সেটার পরিমাণ কত হবে? সেটার পরিমাণ হবে এতটুকুর পরিমাণ। আর সেলুসারের বইয়ে ইন্টিগ্রেশনটা করা আছে কেমন আমি একটু দেখাই। ওখানে দেওয়া আছে gm² দিয়ে ডাবল পরিমাণ হিসাব করছে, অর্থাৎ এই দুইজনের ডিস্টেন্স, ইনিশিয়াল ডিস্টেন্স হিসাব করছে, যে এইটার ধরো আর, এটার ধরো আর, এটার ধরো ডি। তাহলে তার হিসাব করছে হচ্ছে যে 2r+d, আর এখানে বসাইছে হচ্ছে 2r। অর্থাৎ সংঘর্ষের আগে, মানে সরি, এই বলটা প্রয়োগের আগে তাদের ডিস্টেন্স ছিল 2r+d, আর সংঘর্ষ হওয়ার ঠিক আগের মুহূর্তে তাদের মধ্যকার দুই ডিস্টেন্স ছিল 2r পরিমাণ। এটা দিয়ে হিসাব করছে। কিন্তু এটা দিয়ে যদি হিসাব করে তাহলে এই কৃতকাজের জন্য ফোর্স কোনটা তুমি কি ডিফাইন করতে পারবা? ফোর্স তো যে কোনো একটা হবে, ফোর্সের জন্য কৃতকাজ হয়। তাহলে কি তুমি ফোর্স ডিফাইন করতে পারবা? পারবা তো না। তাহলে থিওরিটিক্যালি এটা ভুল না? আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আশা করি বুঝছো। তাহলে এটা এবার ক্যালকুলেটরে বসায় মান বের করো। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। এইটার ক্ষেত্রে কি বেগ কি দুইটারই সেম হবে, আলাদা বের করা যায় না? অবশ্যই বেগ তো দুইটা সেম, মানে দুইটার অবশ্যই বেগ সেম হবে, কেননা দুইটার মাসও সেম, দুইটার ডিস্টেন্সও সেম, দুইটার ব্যাসার্ধও সেম। তো তাদের সংঘর্ষ হবে অবশ্যই অবশ্যই মিডিলে। যদি ভিন্ন হইতো তাহলে আমাদের ভিন্ন পদ্ধতিতে বের করতে হতো আগে, কিন্তু যে কোনো একটা ফোর্স নিয়ে একবারে তোমাকে কৃতকাজ হিসাব করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে ওইটারও সিস্টেম আছে, তখন আননোন দুইটা হয়।
দুইটা ইকুয়েশন থেকে বের করতে হয় যে কত দূরে ডিস্টেন্স হবে, সেটা বের করার উপায় আছে। তাহলে আমার এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু কত আসে, এই একজন বের করো এটার ভ্যালু কত আসে, ক্যালকুলেটরে বসালেই তো হয়ে যাবে। মাইনাসে আসবে মনে হয়। এটা ক্যালকুলেটরে একজন বসাও, বসায় মান বলো। এম এর ভ্যালু তো দেয়াই আছে, 2 × 10⁻30। মাইনাস আসতে হয়। কত আসছে? আচ্ছা একবারে আমি মানই লিখি, তো হাবিজাবি জানার দরকার নাই। কত আসছে? -2.66 -2.66 into 10⁻43 40 3 43, তাই তো? আচ্ছা, আমরা যদি আরেকটা কাজ করতাম, এইটার একটু মান দেখো তো কত আসে। g m², ঠিক আছে, ইন্টিগ্রেশন করবা হচ্ছে তোমার 10⁻12 থেকে 0 পর্যন্ত, ইন্টু 1/x² ইন্টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশন কত আসে দেখো তো। ভাইয়া, হ্যাঁ বলেন। এইটা ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জির যে মানে সমীকরণ আছে, ওই দুটো তো মানে সেম আসে না? ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি, ওইটা তো ইকুয়াল দিয়ে যদি মানে ভি বের করা ট্রাই করি তাও তো হয়। ইনিশিয়াল এনার্জি তো 0, ফাইনাল এনার্জি হচ্ছে ½ mv²। ওই যে একটা সূত্র আছে না, যে -gm² ডিভাইডেড বাই আর প্লাস 1/2 ইন্টু 2 mv²। ওই ওই সূত্রটা এখান থেকেই আসছে। আর এটার থেকে হ্যাঁ, ইন্টিগ্রেশন ওইটাই আসবে। ডিরেক্ট তো করা যায়, জি এর মান তো দেওয়াই আছে। আপনি করতে পারেন, কিন্তু এই সূত্র আপনি যে সূত্রের কথা বলতেছেন সেটা তো এখান থেকেই আসছে, তো লাভ হলো কি? আচ্ছা ভাই, ওইটার অ্যান্সার হলো 2.66। আচ্ছা এইটা আগে বুঝেন, এটা আগে বুঝেন, ওইটা আর এইটা আপনি যেটা বলতেছেন ওইটা আর এইটা সেম জিনিসই। ঠিক আছে, এখান থেকে এলাবোরেট করে আপনার সংক্ষিপ্ত সূত্র আসছে। এখন আপনি যদি ওইটা মনে রাখতে পারেন ওইটা বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা আসছে কত, 2.66 ইন্টু 10⁻43, রাইট? না, 38। 38 আসছে। জি ভাই। আচ্ছা 38, আচ্ছা এইটা এই পদ্ধতিতে তাহলে হবে না। আচ্ছা খুব ঠিক আছে। পজিটিভ মান আসবে না? আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা আমরা যেখানে ছিলাম, তাহলে এইটা হচ্ছে এত পরিমাণ জুল, ঠিক আছে। এখন আমাদের কাহিনী হচ্ছে যে এইটার ফলে এই বস্তুটা একটা গতিশক্তি আর্ন করছে। এখানে গতিশক্তি কত ছিল? 0, যেহেতু আমাদের বলছে গতি ছিল নগণ্য, তাহলে গতিশক্তি 0। আর কৃত কাজটা কনভার্ট হবে কিসে? ½ mv²-এ। তাহলে আমরা এখানে লিখবো কি, ½ mv² = W। সেখান থেকে আমাদের ভি এর মান কত আসে? ভাই, শুধু mv² হবে না? কেন শুধু mv² হবে? দুইটা বস্তুর আমরা কি দুইটা গতিশক্তি। বস্তুর কথা চিন্তা করতেছি নাকি একটা বস্তুর কথা চিন্তা করতেছি? সরি। একটা বস্তুর কথা চিন্তা করতেছি তো। ভাইয়া জটিল সংখ্যা আসে না? কি আসে? জটিল সংখ্যা আসে কারণ জটিল রুটে সংখ্যা আসে না, এটাকে মাইনাস তো তুমি ধরবা না, মাইনাস তো যাক বোঝাচ্ছে ঋণাত্মক কাজ, মাইনাস তো 5000 ধরার দরকার নাই। ওকে ওকে। 5.15 into 10⁻6 5.15 15 ইন্টু 10⁻6 6 মিটার পার ভাই সেকেন্ড। একটা প্রশ্ন করে, কিছু মনে করবা না? হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আমি ইন্টিগ্রেশন না ক্যালকুলেটর পারতাছি না, তাহলে এক্স এর মান কোনটা বসাবো? শোনো, এক্স এর মান যদি তুমি না বসাইতে পারো, 1/x², এইটার ইন্টিগ্রেশন কি হয়? 1/x² এর ইন্টিগ্রেশন কি হয়? x⁻², তাই না? তাহলে -2 এর সাথে +1 যোগ,
তাহলে মাইনাস এভাবে আগে চলে মাইনাস আসে, আর তাহলে কত থাকে 1/x। তাহলে 1/x লোয়ার লিমিট হচ্ছে 10⁻12 প্লাস 10⁻7, আর এটা থাকে 10⁻7, এরকম না? হ্যাঁ, হুম তাহলে এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করবা, এবার পারবা না? এক্স এর মানে মান এখানে কত? খালি এক্স এর মান একবার আপার লিমিট বসাবা, সেটা বিয়োগ লোয়ার লিমিট বসাবা। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি বের হবে? আমাদের ভেলোসিটির মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো নেক্সট। একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাথ করে দেন ভাই। হ্যাঁ, এবার আসো হচ্ছে নেক্সট। এখানে আমাদের কি বলছে? পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এবং বিভব নির্ণয় করতে। তাহলে পারবা যাবে? জি ভাই। দেখো, পি বিন্দুতে আমরা যদি প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে পি বিন্দুতে আমরা দুইটা প্রাবল্য পাবো। পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করা মানে কি? পি বিন্দুতে একটা 1 কেজির বস্তু বসানো, হুম তারপর দেখা যে এই 1 কেজির বস্তু কি পরিমাণ বল পাচ্ছে, যেই পরিমাণ ফোর্স পাবে সেটাই হচ্ছে তার প্রাবল্য। তাহলে পি বিন্দুতে যদি আমি 1 কেজির একটা বস্তু বসাই, তাহলে আমার দুইটা পরিমাণ ফোর্স থাকবে, একটা হবে পিবি পরিমাণ, পিবি বরাবর, আরেকটা থাকবে পি এ বরাবর। তাহলে এই দুইটা ফোর্সের লব্ধি যেটা হবে, সেটাই কি হবে? সেটাই হবে মোট প্রাবল্যের পরিমাণ, রাইট? জি ভাই। তাহলে আমার পিবি পরিমাণ যেই ফোর্সটা হবে সেটার মান কত হবে? সেটার মান হবে, আচ্ছা যদি প্রাবল্য বসাই তাহলে প্রাবল্য ই ইন্টু পিবি লিখলাম, পি থেকে বি এর দিকে, সেটার মান হবে হচ্ছে জিএম ভাগ আর স্কয়ার, তাই না? তাহলে জি হুম ইন্টু এম এর মান হচ্ছে 6000 ইন্টু আর স্কয়ার, আর এর মান কত? 0.15 স্কয়ার। আর আরেকটা হবে ই পি এ, সেটা হবে হচ্ছে জি ইন্টু 8000 ইন্টু 0.2 হোল স্কয়ার। এখন এই দুজনের যে লব্ধি, তাহলে লব্ধি বের করার জন্য এই দুজনের কোণ জানা দরকার না? তাহলে দেখো, হুম এইটা ডিরেক্টলি কোণটা দেওয়া নাই। তাহলে কোণটা যদি দেওয়া না থাকে এখানে, এটা খুব ফালতু কাজ করেছে। কোণ আসলে বেশিরভাগ টাইম দেওয়া থাকবে, কিন্তু এখানে যদি তুমি ত্রিভুজের দূরত্বের, ক্ষেত্রফল বের হ্যাঁ করে কি হ্যাঁ, কোণ বের করবো? মানে এখানে বের করা লাগবে না, এখানে ডিরেক্টলি আসলে বের করা যায়, মানে 0.25 হোল স্কয়ার ইজিক্যাল টু আসলে 0.15 হোল স্কয়ার প্লাস 0.2 হোল স্কয়ার। ঠিক আছে, ও মানে এটা একটা হুম সমকোণী ত্রিভুজ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রিতে, তো সবসময় হুম এরকম থাকবে না, কোণ বলা থাকবে হুম যদি 90 ডিগ্রি না হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাবল্যের পরিমাণ কত হবে? তাহলে ই এর ভ্যালু হবে এই দুইটার হোল স্কয়ারের সমান, তার মানে ই পিবি হোল স্কয়ার প্লাস ই পি এ হোল স্কয়ার। তাহলে পারবো না আমরা? জি ভাই। কিন্তু যদি আমাকে বিভব নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে বিভবও কি, দুইটার জন্য আমরা বিভব পাবো। একটা হুম বিভব পাবো হচ্ছে কি বি এর জন্য, আর একটা বিভব পাবো এ এর জন্য। তাহলে দেখো, বি এর জন্য যেই বিভবটা পাবো পি বিন্দুতে, সেটাকে আমরা বললাম ভিপিবি, ইজিক্যাল টু কি হবে? মাইনাস জিএম ভাগ আর, তাহলে জি গুণ জি ছয় ভাই। হাজার ভাগ আর, আর এর মান কত? 0.15। আর ভি পি এ, এটার মান কত হবে? মাইনাস জি ইন্টু 8000 ভাগ 0.2। এখন বলো দেখি, এখানে আমরা কি করব? লব্ধি বের করব, না, তাইলে? স্কেলার যোগ মারি দেবো। তাহলে স্কেলার, এই জন্য যোগ মেরে দিব। স্কেলার হ্যাঁ। তাহলে বিভব কিন্তু অবশ্যই অবশ্যই স্কেলার রাশি। স্কেলার বিভবের কিন্তু লব্ধি বের করা যায় না, মানে আমরা ভেক্টর পদ্ধতিতে ভেক্টর লব্ধি হবে না। স্কেলার মানে কি? দুইটা যোগফল, অর্থাৎ পি বিন্দুতে দুইটা বিভবের যোগফল হবে। তাহলে ভি ইজিক্যাল টু কি হবে? ভিপিবি প্লাস ভিপিএ। সেম পদ্ধতিতে, একদম হুবহু সেম অঙ্ক আমরা কোথায় করব? স্থির তড়িতে করব। কিন্তু জি স্থির ভাই। তড়িতে একটা গ্যাঞ্জাম হবে। এইখানে গ্যাঞ্জামটা কোথায় হবে আমি একটু বলে নিই। যেমন এখানে তড়িৎ প্রাবল্য সবসময় কি এই দিকমুখী, অর্থাৎ যেখানে বস্তু আছে সেই বস্তুর দিকমুখী। জি ভাই। হুম কিন্তু স্থির তড়িতের ক্ষেত্রে প্রাবল্যের দিকটা চেঞ্জ হয়ে যাবে। কেমনে চেঞ্জ হবে? যদি প্লাস মাইনাসের ক্ষেত্রে কি হবে? আকর্ষণ বিকর্ষণ দুইটাই থাকবে। এখানে তো প্রাবল্য সবসময় আকর্ষণ বোঝাচ্ছে, কিন্তু স্থির তড়িতে আকর্ষণ বিকর্ষণ দুইটাই থাকতে পারে। জি ভাই। এটা একটা গ্যাঞ্জাম হবে। আর দুই, বিভবের ক্ষেত্রেও কি হবে? বিভবের ক্ষেত্রেও প্লাস মাইনাস, মানে ধনাত্মক প্লাস মাইনাস ঋণাত্মক হ্যাঁ। চার্জের জন্য
বিভব কোনো সময় মাইনাস কোনো সময় প্লাস হবে, কিন্তু এইখানে যেহেতু মহাকর্ষীয় বিভব সেটা অলওয়েজ কি হবে, নেগেটিভই হবে। ক্লিয়ার? এই যে এসএসসি তে করছিলাম ওই যে চলচ্চিত্র না। হ্যাঁ হ্যাঁ, চলতরিতের ক্ষেত্রে আমরা তো তখন করছিলাম আর কি শুধুমাত্র 0 ডিগ্রির ক্ষেত্রে আর 180 ডিগ্রির ক্ষেত্রে। আমরা এবার হ্যাঁ হ্যাঁ। সেই জিনিসটাকে এলাবোরেট করে কোনগুলোতে নিয়ে যাব। আচ্ছা, নেক্সট টপিক আজকের, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বিভবের মান। আমরা আসো বিভিন্ন জায়গার বিভবের মান শুরু করি আজকের লেকচার। প্রথমত হচ্ছে আমাদের গোলকের বাইরে যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব। তো আমরা ধরি যে আমরা এখানে একটা এম ভরের বস্তু রাখা আছে, সেই এম ভরের বস্তুটার ভর কেন্দ্র হচ্ছে মাঝখানে। তাহলে এই এম ভরের বস্তুটা কি আসলে সবসময় কি এম ভরের বস্তু থাকে, নাকি এখানে অসংখ্য ভরের সমন্বয়ে গঠিত? অবশ্যই অবশ্যই অসংখ্য ভরের সমন্বয়ে গঠিত। তাহলে অসংখ্য ভরের যদি সমন্বয়ে গঠিত হয়, ধরো তুমি এই জায়গায় একটা বিভব নির্ণয় করবা, তাহলে এখানে কি একটা বিভব থাকবে, নাকি প্রত্যেকটা ভরের জন্য আলাদা আলাদা বিভব থাকবে এবং আলাদা আলাদা আর দূরত্ব থাকবে? আলাদা আলাদা আর দূরত্ব এবং আলাদা আলাদা বিভব থাকবে না? ওই দুই ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুটার মধ্যে। মানে এই সরি মহাকর্ষীয় মানে ক্ষেত্রে, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ধরো একটা বিন্দু ধরলা পি, এই পি বিন্দুতে বিভব নির্ণয় করবা এই এম ভরের গোলাকার বস্তুর জন্য। গোলাকার মানে কি, নিরেট গোলাকার, 3D গোলাকার একটা বস্তুর জন্য। তো 3D গোলাকার বস্তুটা আর কি একদম রিজিড বডি না, তার তো ভর আছে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম, রাইট? তো যদি হুম, ভর গুলোকে আমরা আলাদা আলাদা ভাবে কল্পনা করি, তাহলে আমাদের দূরত্ব কি, প্রত্যেকটা ভরের কণার জন্য আলাদা আলাদা দূরত্ব, আলাদা আলাদা বিভব হবে না? জি তো ভাই। যদি আলাদা আলাদা বিভব হয়, সেই তাহলে তাহলে টোটাল তো ভর বিভবটা কেন্দ্র। কত হবে, সামিশন হবে। তার মানে ভি ইজিক্যাল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, মানে এরকম করে আগাইতে থাকবে, বিশাল একটা সামিশন হবে। এই সামিশন যা হবে, আর আমরা যদি তার বদলে কেন্দ্র থেকে একটা বিভবকে কল্পনা করি, সেটার পরিমাণ কি হবে, সেমই হবে। অর্থাৎ আলাদা আলাদা ভর না ধরে আমি যদি কেন্দ্র থেকে আর দূরত্বকে কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের বিভবটা সেম হবে। অর্থাৎ আমরা ভি ইজিক্যাল টু আলাদা আলাদা রকম না ধরে জাস্ট ভর কেন্দ্র থেকে কি হিসাব করব, জিএম ভাগ আর। মানে এইখানকার কথাটার মানেটা কি, এই আর ডিস্টেন্সটা আসলে কোথায়, যে কোনো একটা জায়গায় যদি গোলকের বাইরে থেকে আমাকে মহাকর্ষীয় বিভব মেজার করতে হয়, তাহলে এই আরটা মানে কি হবে, ওই যে বিন্দুর আমি বিভব মাপতেছি সেখান থেকে ওই বডিটার ভর কেন্দ্রের দূরত্ব। কথা কি ক্লিয়ার নাকি ভুল আছে? কথা বোঝা গেছে? জি ভাই। তাহলে আমি অলওয়েজ কাকে নিয়ে কাজ করব, ভর কেন্দ্র নিয়ে কাজ করব। মহাকর্ষের ক্ষেত্রে জি। সবসময় ভর কেন্দ্র নিয়ে কাজ করব। এইবার আসো নেক্সট, সেটা হচ্ছে যদি নিরেট গোলকের উপরে হয়, তাহলে উপরে হলে তো আমরা ডিরেক্টলি জানি উপরে হলে পুরা ভরটাই কাজ করবে, এবং সেখানে আমাদের পরিমাণ কত হবে, এখানেও ভি এর কোনো চেঞ্জ নাই। ভি ইজিক্যালটা হবে হচ্ছে মাইনাস জিএম ভাগ আরই, অর্থাৎ পুরো ব্যাসার্ধটা। এখানে যদি আমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে পুরো ব্যাসার্ধটা নিয়েই আমি কাজ করব, এবং আমাদের ই ইজিক্যাল টু কি হবে, মাইনাস ডিভি ভাগ ডিআর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে। গ্যাঞ্জামটা বাঁধবে সেটা হচ্ছে গোলকের ভিতরে। কি, কোথায় গ্যাঞ্জাম বাঁধবে? গ্যাঞ্জাম বাঁধবে হচ্ছে গোলকের ভিতরে। একটুখানি দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নুহান, বলো। আমার তো কালকে 3টা পড়ানো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে সকাল 10টার দিকে আসো, আমি আমার জিনিসপত্র নিয়ে আসবো, তুমি হচ্ছে হামিদ হলে আসবা, ঠিক আছে? আর এইচ গেট দিয়ে ঢুকবা, আর এইচ গেট দিয়ে ঢুকবা, লাইব্রেরির পাশেই। হ্যাঁ 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 হ্যাঁ, হামিদ হল। ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমাদের গ্যাঞ্জামটা কোথায় বাঁধবে? গ্যাঞ্জামটা বাঁধবে হচ্ছে গোলকের অভ্যন্তরে। গোলকের অভ্যন্তরে বিশাল আকারে গ্যাঞ্জাম বাঁধবে, অল্প স্বল্প না, বিশাল আকারে গ্যাঞ্জাম বাঁধবে।
গ্যাঞ্জামটা কি বাঁধবে আমরা বলি। ধরো আমি এই গোলকের অভ্যন্তরে আমি নিলাম কি নেওয়া যায়, আমি নিলাম ধরো এরকম এরকম একটা জিনিস নিলাম, এটার কালার দিই হলুদ রং। কই গেল হলুদ রং, হারাই গেল যে। এটা রং কি বলে দেওয়া যায়? তো প্রবলেম, আচ্ছা এটার হলুদ রং দেওয়া যাচ্ছে না, কেন দেওয়া যাচ্ছে না আল্লাহ জানে। এটা কি কালো রঙে আছে? আচ্ছা এর হলুদ রং কেন জানি দেওয়া যাচ্ছে না। হলুদ রং যেহেতু দেওয়া যাচ্ছে না, ধরি নাও, তাহলে ধরে নাও যে আমার কেন্দ্র থেকে, কি বললাম, কেন্দ্র থেকে আমি এখন কল্পনা করব একটা রেখা, যে এই হচ্ছে আমার একটা রেখা, যেটা আমার মূল ব্যাসার্ধ। কোন একটা গোলকের ব্যাসার্ধ ধরো এ, কত ব্যাসার্ধ? এ। অথচ আমি এই গোলকের কেন্দ্র থেকে কত দূরত্বে ব্যাসার্ধ নির্ণয় করব? ধরো আর ব্যাসার্ধ দূরে। কতটুকু? আর দূরে আমি তার বিভব নির্ণয় করব। কথা কি ক্লিয়ার নাকি ভুল আছে? আশা করি ভুল নাই। কি বললাম? ধরে নাও যে আমার এ ব্যাসার্ধের একটা গোলক আছে, কিন্তু আমি সেই গোলকের মধ্যে আর বিন্দুতে বিভব নির্ণয় করব কেমনে? ধর একটা গোলক ছিল, সেই গোলকে ছিদ্র করে মাঝখানে ঢুকে গেছি, ঢুকে যায় আর দূরত্বে আমি সেখানকার মহাকর্ষীয় বিভব নির্ণয় করতেছি। এখন প্যারাটা হচ্ছে যেখানে ভর দুই ভাগে ভাগ হয়ে গেছে, ভর দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা ভর আছে গোলকের অভ্যন্তরে এতটুকু অংশে, আর আরেকটা ভর কোথায় আছে? এতটুকু অংশে, তাই না? দুইটা চাকতিতে ভাগ হয়ে গেছে না আর বিন্দুতে। একটা ভর আছে বাইরের গোলকের এই যে এরকম দাগ কাটা অংশে, আরেকটা আছে কি ভিতরের নিরেট অংশে। এখন বাইরের অংশের ভর কেন্দ্র তো আর আগের অবস্থায় নাই, আগের কেন্দ্র বিন্দুতে নাই। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? দুইটা ভরই কি তার উপর প্রভাব ফেলবে না? এই আর বিন্দুতে 1 কেজি তুমি একটা বস্তু রাখিছো, তাহলে দুইটা ভরই কি তার উপর প্রভাব ফেলবে না? একটা ভিতরের ভর, নিরেট অংশের ভর, আরেকটা কি ওই যেখানে তুমি গর্ত করেছো সেই গর্তের বাইরের দিকে এই দাগ কাটা অংশের ভর। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? দুইটা ভরই ওর উপর ইম্প্যাক্ট ফেলবে। এই ছেলে পেলে বুঝতেছো কি? জি ভাই। আমরা বললাম যে এখানে যদি তুমি আর ভিতরে মানে একটা গোলক আছে সেটা হচ্ছে এ, আর তুমি আর দূরত্বে এখানে 1 কেজির একটা বস্তুর জন্য তুমি কৃত কাজ নির্ণয় করবা, যেটা হচ্ছে তার বিভব। এখন ভি ইজিক্যাল টু তো -gm ভাগ আর। এখন দেখো, একটা অংশের ক্ষেত্রে গোলকের ভিতরে আছে, পূর্ণ অংশটা ভিতরে আছে, এই যে এই হলুদ দাগের এই অংশটা ভিতরে আছে। এই অংশের ভিতরে তুমি ভরগুলোকে স্যাচুরেটেড না রেখে তুমি মানে একবারে ধরে রাখতে পারবা যে সেখান থেকে দূরত্বে আছে আর দূরত্বে, কিন্তু তার বাইরের যে ভরগুলো আছে সেই ভরগুলোও কি আরেকটা আকর্ষণ দেবে দিবে না ওই 1 কেজির বস্তুকে? এই পি বিন্দুতে এই ভরকে আরেকটা কি বল দিবে না? কিন্তু ভরগুলোর সেই ভরগুলো মানে এর বাইরের অংশের ভরগুলোর, এই বাইরের ভরগুলোর ভর কেন্দ্র তো আর এই বৃত্তের কেন্দ্রে না। তাহলে সেখানে ভর যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে আমাদের দুইটা আলাদা আলাদা বিভব হিসাবে কল্পনা করে তারপর আগাইতে হবে। একটা আমরা ধরবো ভেতরের ভরের জন্য, তাহলে ভেতরের ভরের জন্য তো আমি ডিরেক্টলি কি বসাইতে পারবো? ভেতরের ভরের জন্য আমার যে বিভব হবে V1, সেটা হবে -gm। এম এর মান কত হবে? এটা যেহেতু গোলক, তাহলে গোলকের আয়তন গুণ ঘনত্ব, তাহলে ধরে নিই এটার ঘনত্ব হচ্ছে রো, গুণ এর আয়তন, এর আয়তন কত হবে? 4/3 of πr কিউব, ছোট হাতের আর কিউব, কেননা ছোট হাতের আর পর্যন্ত ভর ইফেক্টিভ ভর। ভাগ কি হবে? ভাগ ভাগ হবে হচ্ছে ছোট হাতের আর। তাহলে আমাদের এখান থেকে থাকবে এটা কি? আমাদের থাকবে হচ্ছে -4/3, এখানে থাকবে হচ্ছে তোমার g × πr², এতটুকু। এটা থাকবে V1।
এই বুঝতে কি পারতেছো নাকি বুঝতে পারতেছো না? ভাইয়া ভিতরের ভরগুলাকে আমি ধরছি না, একীবদ্ধ ধরছি না, মানে একীভূত ধরছি, গুড। একীভূত ধরছি অর্থাৎ সেই ভরগুলো একসাথে আছে। তাহলে সেই ভরগুলো একসাথে থাকলে সেই ভরগুলোর টোটাল আয়তন মানে আমাদের ভরটা কি হবে? ভর ইজিক্যাল টু রো ইন্টু ভি। তাহলে আমাদের ভি এর মান কত? 4/3 পাই r কিউব, ছোট হাতের আর কিউব। আর আমাদের এখান থেকে এই পি বিন্দুতে তাহলে আমাদের বিভব কত হবে? -0 ফোর 4/3 পাই r কিউব ভাগ আর। অর্থাৎ এই গোলকের জন্য, ভিতরের গোলকের জন্য পি তো তার জাস্ট পৃষ্ঠের উপরের বিন্দু। তো এখানে তো ভরের মানে বিভবের সূত্রের কোনো চেঞ্জ নাই। কথা কি বুঝছো? কিন্তু ঝামেলাটা বাধবে হচ্ছে যদি আমি বাইরের ভরকে নিয়ে আলোচনা শুরু করি। বাইরের ভরের জন্য কি ওইটা পৃষ্ঠের বিন্দু, বা ওইটা কি, ওখানে কি আমি এক্স্যাক্টলি আর কোনোটা ধরতে পারবো? এই বিন্দুর জন্য কি আমি আর এটা ধরবো নাকি এটা ধরবো নাকি এটা ধরবো নাকি এটা ধরবো? এরকম কি কোনো ফিক্সড আর থাকতেছে আর? অর্থাৎ দূরত্ব কি ফিক্স থাকতেছে? আমার কথা বুঝো নাই? দূরত্ব তো ফিক্স থাকতেছে না। দূরত্ব হুম, যদি ফিক্সড না থাকে তাহলে আমাদের উপায়টা কি? দূরত্ব যদি ফিক্সড না থাকে তাহলে আমাদের একটা উপায় আছে। ইন্টিগ্রেট সেই করা যায়। সেইটা হচ্ছে ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশনের আগে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কোন একটা জিনিসকে ফিক্সড করতে হবে, কোন একটা জিনিসকে ফিক্সড করতে হবে যার সাপেক্ষে আমি পুরো জিনিসের ইন্টিগ্রেশনটা করব। তাহলে আমি এখন ধরে নিব যে আমাদের এই বাইরের অংশে আরেকটা পাত আছে। আরেকটা কি আছে? পাত আছে। আসো ধরি। এই পুরো জিনিস কেন কালা শুধু, সেটা আমি বুঝতে পারছি না। সবই তো কালো আর সাদা পুরোটা, মানে খুব ভালো শেপ নাই। আচ্ছা নিলাম। এটা আর কিছুই চেঞ্জ হয় না, রং টং কিছু চেঞ্জ হয় না। সমস্যা, এই জিনিসের রং চেঞ্জ হয় না কেন? আচ্ছা যাই হোক, তাহলে এখানে ধরো আমি একটা পাত কল্পনা করলাম। এখানে আমি একটা পাত কল্পনা করলাম। কতটুকু দূরত্বের পাত কল্পনা করলাম? ধরে নিলাম যে এইখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এক্স, এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এই অংশটুকুর পুরুত্ব হচ্ছে ডিএক্স পরিমাণ। তাহলে এই ডিএক্স পরিমাণ যদি থাকে, তাহলে বলো দেখি এই ডিএক্স পরিমাণ যেই আমার নতুন একটা পাত তৈরি হইলো, এই পাতের ক্ষেত্রফল কি হবে? এরকম যে একটা পাত তৈরি হইলো, এই পাতের ক্ষেত্রফল এই পাতের তোমার হচ্ছে কি বলা যায়, পাতের ক্ষেত্রফল কত হবে? পাতের ক্ষেত্রফল হবে কত? 4 পাই x স্কয়ার, রাইট? এরকম একটা পাত হবে না? সেই পাতের ক্ষেত্রফল কত হবে? 4 পাই x স্কয়ার। তাহলে এটার যদি 4 পাই x স্কয়ার হয় বাইরের অংশের ক্ষেত্রে, বাইরের অংশের ভরের, আমি এখন কি নির্ণয় করতেছি? আয়তন নির্ণয় করতেছি। তাহলে ভি ইজিক্যাল টু আমার কি হবে? এই অংশের ক্ষেত্রফল। তাহলে একটা তোমার গোলকের ক্ষেত্রে গোলকের সারফেস কত হয়? 4 পাই x স্কয়ার না, মানে 4 পাই r স্কয়ার। তাহলে এই গোলকের ক্ষেত্রেও এর সারফেসটা কত হবে? 4 পাই x স্কয়ার। এবং এটার পুরুত্ব কতটুকু আছে? পুরুত্ব আছে হচ্ছে ডিএক্স পরিমাণ। সেটার আয়তন হবে 4 পাই x স্কয়ার ডিএক্স। এখন আমি যদি এই বাইরের অংশের ভরের কথা চিন্তা করি, তাহলে এই বাইরের অংশের ভরটা কত হবে? ভরটা হবে হচ্ছে এটাকে যদি রো দ্বারা গুণ করি, অর্থাৎ 4 পাই ρ x স্কয়ার ইন্টু ডিএক্স। এটা হবে বাইরের অংশের ভর। এখন বাইরের অংশের যদি আমার ভর এইটা হয়, তাহলে আমাদের এখন দূরত্বটা কত হবে? দেখো, আমরা এটাকে এক্স এই জন্যই ধরে নিছি, কেননা এইখান থেকে ডিএক্স যদি আমি এইটুকু চিন্তা করে নিই, তাহলে ডিএক্স এবং এক্স এর মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? উত্তর হচ্ছে না। তাহলে ডিএক্স এবং এক্স এর মধ্যে যদি খুব বেশি পার্থক্য না থাকে, তাহলে এখানে আমি v2 আবার লিখতে পারবো আমাদের ওই সূত্রটা, অর্থাৎ সিএম ভাগ আর, বা জিএম ভাগ আর, এই সূত্রটা আমরা বসাইতে পারবো। এবং সেই জায়গায় কি হবে?
এখানে আমাদের এখানে আমাদের যেই মাইনাস জি ইন্টু এম এর ভর আসবে কতটুকু? 4 পাই রো এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, আর আর এর জায়গায় কত বসবে? এক্স। অর্থাৎ আমরা ধরে নিছি যে এই পুরো অংশটা কত? এক্স। এক্স দূরে আছে, তাহলে এক্স দূরে থাকলে এখানকার জন্য আমরা যখন বিভব নির্ণয় করব, তখন আমি এক্স ডিস্টেন্সের হিসাবে যা আবার আমি ধরে নিব যে এক্স ডিস্টেন্স বরাবর যেই পরিমাণ আমাদের আছে সেটাকে আমি কাউন্ট করব। এই এতটুকু কি বুঝতেছো নাকি কিছু বুঝতেছো না? জি ভাই, ইজি লাগতেছে। হিজি হালকা বিজি হালকা। লাগতেছে? আচ্ছা, আমি আরেকটুখানি ক্লিয়ার করে বলি। একটু স্লো বলো ভাইয়া। আচ্ছা, স্লো না, আরো ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে, দেখো এই রেখাটা একটু ভালো মতো দেখা গেলে আরো ভালো হতো, তারা রেখা টানা যায় কিনা আমি একটু দেখি তো। আমরা ভাই ঘোল এই চ্যাপ্টার টানতে। কঠিন। হ্যাঁ, খেলা বলো। করেন ভাই, বুঝতে এই পারছি। চ্যাপ্টার কি অনেক কঠিন? না না, চ্যাপ্টার সহজ, এই টপিকটা একটু কঠিন, বাকি যা আছে সবই সহজ। এই যে এইবার মারাত্মক বোঝা যাবে, রাইট? এবার মারাত্মক বোঝা যাবে। আসো, এবার বোঝা যাবে। এই ধরো একটা বৃত্ত আমি কল্পনা করলাম, একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত আছে, ঠিক আছে? এখন আমাকে বলছে যে এই যে যে নীল অংশ আছে, দাঁড়াও আমরা একটু কেটে নিই, এই দুইটাকে কেটে ফেলি। এখন আমাকে বলা হচ্ছে যে এইটাতে একটা নিরেট গোলক, পুরো নীল এই অংশটাতে একটা নিরেট গোলক। এই নিরেট গোলকের ধরে নাও বলা আছে যে ব্যাসার্ধ হচ্ছে এ। কি বলা আছে? ব্যাসার্ধ হচ্ছে এ। আর এই যে যে লাল অংশ, যেই অংশের উপরে আমাকে বিভবটা নির্ণয় করতে হবে, সেই অংশের ব্যাসার্ধ ধরো দেওয়া আছে হচ্ছে আর। এখন আমাকে বলা হয়েছে যে এ ব্যাসার্ধের একটা গোলক দিয়ে আছে, তার মধ্যে ফুটা করতে 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 এমন একটা জায়গায় আমি যাই পৌঁছাইছি যেখানে আমার আর কেন্দ্র থেকে দূরত্ব আছে মাত্র আর। সেই বিন্দুতে আমাকে বিভব নির্ণয় করতে হবে। এতটুকু বুঝতে পারছো? এতটুকু কি বোঝা জি গেছে? ভাই। এখন আমাদের বিভবের সূত্রটা কি? মাইনাস, এই রেসপন্স করিও যেন আমি বুঝতে পারি যে কতটুকু অংশ বুঝতে পারতেছো না। বিভবের সূত্র হচ্ছে মাইনাস জিএম ভাগ আর। এখন আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু সমস্যা হচ্ছে এম জিনিসটা তো আর ঠিক নাই। কেন ঠিক নাই? কেননা এই এই যে যে লাল দাগ, এই লাল দাগের ভিতরে একটা ভর আছে, যেই ভরটা একীভূত। আর এই লাল দাগের বাইরে এইখান বরাবর আরো কিছু ভর আছে, যেটাও পি বিন্দুকে আকর্ষণ করবে, যার জন্য কি আমরা একটা বিভব পাবো। কিন্তু সেই ভর থেকে কি প্রত্যেকটা দূরত্ব সেম? যেমন এই ভরের যদি এইখানে একটা ভর আছে ধরো, এটার দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব, এরকম কি সেম? প্রত্যেকটা ভরের দূরত্ব কি সেম? না। না। তাহলে সেখানে আমরা সুন্দর মতো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না। এটা আমাদের কি লিমিটেশন? লিমিটেশন বুঝা গেছে? মানে ভিতরের জন্য, ভিতরের ভরের জন্য সুন্দর মতো সূত্র অ্যাপ্লাই করা যায়, কিন্তু বাইরের ভরগুলোর জন্য সুন্দর মতো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। এখন এই জন্য ভেতরের ভরটা যেহেতু একীভূত ভর, এগুলো সব একসাথেই আছে, সেহেতু আমি এখানে সুন্দর মতো একটা সূত্র অ্যাপ্লাই করলাম। সেটা কি? ভি ইজিক্যাল টু মাইনাস জিএম ভাগ আর। এখন এম ইজিক্যাল টু কি হবে? এম রো ইজিক্যাল টু এম ভাগ ভি। তাহলে এম ইজিক্যাল টু রো গুণ ভি। ভি মানে কি? ভলিউম। তাহলে এই জায়গায় আমি কি বসাইছি? মাইনাস জিরো, তারপর ভি কত হবে? 4/3 অফ পাই আর কিউব। যেখানে যেহেতু এটা আর, আর ব্যাসার্ধের একটা গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। আর এইখান থেকে প্রত্যেকটা ভরের ডিস্টেন্সই কত? আর। ওই যে গড় ব্যাসার্ধ, তাহলে গড় ব্যাসার্ধ আমি আর বসাইতে পারছি। দিয়ে আমি প্রথমে ভি ওয়ান বের করছি। ভি ওয়ান মানে কি? ভেতরের অংশের ভরের জন্য বিভব। এখন আমার কাজ কি? বাইরের অংশের ভরের জন্য বিভব নির্ণয় করব। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। বুঝছো? এখন আমরা কি করব? আমরা একটা সিস্টেম করতেছি। সেই সিস্টেমটা কি? আমরা সুন্দর মতো এখানে একটা বৃত্তকে কেটে নিব। এখানে একটা বৃত্ত মানে কি? একটা চাপকে কেটে নিব। এটা কি শিফট টিপলে হয় না? এরকম একটা ধরো
আমরা বৃত্ত নিলাম, সেটাকে আমরা কেটে নিলাম। আরে বাবারে, এরকম করে একটা অংশ কেটে নিলাম। তাহলে এখানে একটা চাপ সৃষ্টি হলো না? এখানে একটা চাপ সৃষ্টি হলো না? এই যে এতটুকু একটা চাপ সৃষ্টি হলো না? পাতের মতো সৃষ্টি হলো না? পাতের মতো সৃষ্টি হলো তো, রাইট? হ্যাঁ হ্যাঁ। এই পাত দিয়ে প্রথমে আমরা এই পাতটাকে হিসাব করব। এই পাতটাকে হিসাব করে তারপর আমরা এমন ভাবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করব করব। যে যেন আমরা এখান থেকে ধরে নিব অসংখ্য এরকম পাত আছে, এই অসংখ্য পাতকে তারপর আমরা যোগ করে দিব। তাহলে আমরা সেকেন্ড অংশের জন্য বিভব পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো? আমরা ছোট্ট একটা পাত কল্পনা করছি। কতটুকুর পাত কল্পনা করছি? ডিএক্স পরিমাণের পাত কল্পনা করছি। ডিএক্স পরিমাণের পাথ কল্পনা করে এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করব? এই বিন্দুর ডিস্টেন্স কত? আর আর এই বিন্দুর ডিস্টেন্স কত? এ। তাহলে আর থেকে এ পরিমাণ যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার ফট করে বের হয়ে যাবে কি পুরো অংশটার ভর। কথা কি বুঝতে হ্যাঁ। পারছো নাকি বুঝো নাই? তাহলে আপার লিমিট হচ্ছে এ আর লোয়ার লিমিট হচ্ছে আর। আর সেই অনুসারে আমরা করব। এখন আমার বলা হচ্ছে যে প্রথমত তাহলে এই এই যে যেই পাদ, যেটা হচ্ছে ডিএক্স পরিমাণ পাদ যে আমি কল্পনা করে নিলাম, এই ডিএক্স পরিমাণ পাতের ভর কত? ডিএক্স পরিমাণ পাতের ভর কেমন কেমন করে বের করব? টু ডি যদি হইতো, টু ডি যদি একটা বৃত্ত হইতো, তাহলে 2 পাই আর আমরা হিসাব করতাম পরিধি গুণ ডিএক্স হইতো। 2D হলে কি হইতো? 2 পাই আর ইন্টু ডিএক্স। কিন্তু এটা তো 2D না, এটা তো 3D বৃত্ত। তাহলে 3D যদি বৃত্ত হয়, তাহলে আমাদের কি হবে? সারফেস গুণ যতটুকু ডেপথ, সেটা গুণ করলে কি হয়? ভলিউম বের হয়। তাহলে একটা 2D বৃত্তের ক্ষেত্রে ধরে নাও এটা যদি এক্স ডিস্টেন্স দূরে থাকে, ধরে নাও এটা কত ডিস্টেন্স দূরে আছে? এক্স ডিস্টেন্স দূরে আছে। তাহলে 2D বৃত্তে এক্স ডিস্টেন্সের একটা তোমার যেই সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়ার মান কত? 4 পাই আর স্কোয়ার এক্স, সরি 4 পাই আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটার জন্য এক্স স্কোয়ার। এবং যেহেতু ডিএক্স ডিস্টেন্স, সো সব জায়গাতেই সারফেস কি হবে? সেম হবে, কেননা ডেপথটা তো খুব বেশি না, অল্প। অল্প ডেপথের জন্য এইখানকার এই লাল দাগের সারফেস এরিয়াও যা, সাদা দাগের সারফেস এরিয়াও তাই ধরতে পারবো। কথা কি বুঝতে পারছো? মানে সারফেসকে আমরা কনস্ট্যান্ট ধরলাম। ডিএক্স মানে কি? খুবই অল্প ডেপথ, তাহলে অল্প ডেপথের জন্য সারফেস তেমন চেঞ্জই হয় নাই। সো লাল দাগের সারফেসও যা, সাদা দাগের সারফেসও তা। তাহলে আমার কি আসে? 4 পাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে সারফেস। এর সাথে যখন আমি ডেপথ গুণ করব, ডেপথ কতটুকু? ডিএক্স পরিমাণ। তাহলে আমার কি বের হইলো? ভলিউম বের হইলো না? এই ভলিউমকে আমি যখন রো দ্বারা গুণ করব, তাহলে আমি বাইরের অংশের ভরটা পাবো, যেটা হবে কত? 4 পাই এক্স স্কোয়ার রো ইন্টু ডিএক্স। ক্লিয়ার এবার? এতটুকু ক্লিয়ার? বাইরের অংশের ভর ক্লিয়ার? হুম। এই এই এতটুকু ক্লিয়ার না? এর মধ্যেও জ্ঞানজাম আছে? ক্লিয়ার বার ক্লিয়ার। ক্লিয়ার। এখন আমি চিন্তা করব, দেখো, এখন আমি চিন্তা করব যেই যে যেই সাদা বৃত্তটা তৈরি হয়েছে, এই সাদা বৃত্তের উপর একটা বিন্দু আছে। কি চিন্তা করব? এই সাদা বৃত্তের উপর একটা বিন্দু আছে। এখন তুমি বলো তো, সাদা বৃত্তের উপর যেই বিন্দু আছে, সেখান থেকে এটার ডিস্টেন্স কত? এক্স ডিস্টেন্স কেন্দ্র থেকে। আমি এখন ফার্স্টে চিন্তা করব কেন্দ্র থেকেই ওই সাদা বৃত্তের উপর আমার বিভবের পরিমাণ কত। আমি কি চিন্তা করব? কেন্দ্র থেকেই ওই সাদা বৃত্তের উপরে বিভবের পরিমাণ কত। তাহলে আমি কি বসাইতে পারবো? V2 = -GM/R, যেখানে আমি যেহেতু সাদা বৃত্ত কোথা থেকে কল্পনা করছি? কেন্দ্র থেকেই চিন্তা করছি প্রথমে। তাহলে কেন্দ্র থেকে এইটার পরিমাণ কত হবে? G × M এর মান বসাবো। এম এর মান বসাইলাম পুরোটা, ইন্টু x/x। এক্স কেন? আর এর মান হবে এক্স। এতটুকু কি বোঝা গেছে? কেন্দ্র থেকে সাদা বৃত্ত পর্যন্ত, সাদা বৃত্তের উপর একটা বিন্দু বসাইলে সেই বিন্দুর বিভব কত, সেটাকে আমরা প্রথমে কাউন্ট করছি V2-তে। ক্লিয়ার? এই ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? জি ভাই। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের দরকারটা ছিল কি? লাল বৃত্ত থেকে এই বাইরের নীল বৃত্ত, অর্থাৎ আর থেকে এ পর্যন্ত ভি কে কাউন্ট করা V2-র মধ্যে। কিন্তু আমরা ভুলে করে ফেলেছি কি? কেন্দ্র থেকে
আমাদের দরকারটা ছিল কি লাল বৃত্ত থেকে বাইরের একদম নীল বৃত্ত পর্যন্ত হিসাব করা, তাই না? মানে এ থেকে আর থেকে শুরু করে এ পর্যন্ত চিন্তা করা। কিন্তু আমরা এখানে সাদা বৃত্তের উপর কল্পনা করে কি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। কেননা আমরা নিয়ে ফেলেছি কি লিমিট কেন্দ্র থেকে। এটা কি ভুল না? তাহলে এই ভুল আমরা শুধরাবো কিভাবে? এই ভুল আমরা শুধরাবো হচ্ছে লিমিট দিয়ে। যখন আমার এই ভি টু আমরা বের করতে বসে, এখন আমার যখন ভি টু আমি ইন্টিগ্রেশন করব, এটা ছিল ডিভি টু। তাহলে ভি টু কে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন আমাদের বাইরে কি কি চলে আসবে? জি চলে আসবে, 4 পাই চলে আসবে, রো চলে আসবে। আর এক্স স্কোয়ার আর এক্স, এই দুইটা হচ্ছে কি যাবে, তোমার কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে কি থাকবে? শুধুমাত্র এক্স ইন্টু ডিএক্স থাকবে। এইটাকে আমরা শুধরাতে পারবো কি দিয়ে? লিমিট দিয়ে। যখন আমি লিমিটটা বসাবো, যে লিমিটটা শুরু হচ্ছে আর থেকে আর শেষ হচ্ছে এ পর্যন্ত, তখন অটোমেটিক্যালি এই জিনিসটা চলে যাবে কি লাল বৃত্ত থেকে লাস্ট পর্যন্ত। কথা কি বুঝতে পারছো? এই কথা কি বুঝে গেছে? এই এই ইসমাইল, জি ভাই বুঝছি। বুঝতে জি পারছো? ভাই, জি ভাই, বুঝতে তাহলে পারছি ভাই। আমি কি করলাম, আমার যে ভুলটা ছিল, অর্থাৎ আমার যে ইনিশিয়াল ডিস্টেন্সটা আমার ধরার কথা ছিল না কেন্দ্র থেকে, সেটাকে আমি ক্যান্সেল করলাম কিভাবে? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লিমিট বসায়। যখন আমি লিমিট বসায় বের করলাম তখন এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হয়ে যাবে x² বাই 2, রাইট? তাহলে x² বাই 2 যদি হয়ে যায় তাহলে, আচ্ছা এখানে 4/3 আমাদের কই গেল? ও 4 পাই স্কোয়ার, এখানে 4টা, ও 4 এখানে গুণ আছে তাই না? তাহলে আমাদের এখানে কি হবে? এখানে হবে হচ্ছে -g × 4 × π × রো। আর এখানে আমাদের থাকবে x²বাই 2। আর এখানে আমাদের লিমিট থাকবে কি আর থেকে এ পর্যন্ত। তাহলে আমাদের কি আসবে? এখান থেকে 2 আর এখানকার 4 কাটা যাবে। তাহলে 2 π রো × জি। আর এখানে x² জায়গায় কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে a² মাইনাস r²। তাহলে আমরা দুইটা বিভব পেয়ে গেলাম। একটা বিভব পাইলাম হচ্ছে বৃত্তের ভিতরে, আরেকটা বিভব পাইলাম বৃত্তের বাইরে। এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে দুইটা বিভব যোগ করা, যেমনে আমরা যোগ করলাম ওই ত্রিভুজের ম্যাথের ক্ষেত্রে। তাহলে আমরা যদি দুইটা বিভব এখন যোগ করি তাহলে আমাদের টোটাল ভি এর পরিমাণ কত হবে? ভি 1 কত ছিল? ভি 1 আমাদের ছিল হচ্ছে -4/3 π(zi r²) রো। আর ভি 2টা কত ছিল? ভি 2টা ছিল হচ্ছে -2 π রো জি a² - r²। তাহলে মাইনাস মাইনাস এদিকে বসাই দিলাম। তাহলে আমাদের থাকে কি? আমাদের থাকে হচ্ছে একদম লাস্টে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের থাকে হচ্ছে 4/3, এখানে 2, তাই না? যদি একদম লাস্টে ক্যালকুলেশন করা যায় তাহলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে gm3a² - r²/2a³। এই বুঝা কি গেছে? তোমাদের এত যে আমি প্রমাণ পড়াইলাম, এই প্রমাণের একটা লাইনও আসবে না। লাগবে কোন লাইনটা? এই লাইনটা। তাহলে এই লাইনটার মধ্যে এ জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ। আরটা কি? একজন বলো আরটা কি? আটটা ব্যাসার্ধ। আরটা ব্যাসার্ধ না, আরটা হচ্ছে কেন্দ্র থেকে যেই বিন্দুতে আমি নির্ণয় করব তার দূরত্ব। ও তাহলে ওই দিকে ধরো। কেন্দ্র থেকে বিভব বিন্দুর দূরত্ব। তাহলে এইটা থেকে আমরা কি করতে পারবো? কোন একটা নিরেট গোলকের মধ্যে যদি ছিদ্র করা যায় তাহলে ডিস্টেন্সে, কেন্দ্র থেকে ডিস্টেন্সে তার বিভব কত হবে সেটা নির্ণয় করতে পারবো। এখন আমাকে যদি নির্ণয় করা বলা হয় যে ওই বিন্দুতে প্রাবল্য কত, অর্থাৎ ডিস্টেন্স দূরে এটার প্রাবল্য কত, এটা একটা নিরেট গোলক, সেই নিরেট গোলকের মধ্যে এই বিন্দু, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে এ ডিস্টেন্স, এই বিন্দুতে প্রাবল্য কত?
তাহলে আমি কিভাবে নির্ণয় করব? আমাকে এই ভিটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? এটাকে ধরো পি বিন্দু, এখানে আমার তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে তড়িৎ প্রাবল্য কি হবে? ভিটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ই ইজিক্যাল টু কি হবে? ডিডিআর অফ ভিপি। তাহলে ভিপিটা কত? ভিপিটা হচ্ছে এটা। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে গেলে সবগুলো এলিমেন্টকে আমরা মাইনাস মানে বাইরে নিয়ে আসি। জিএম ভাগ 2a কিউব, এটা বাইরে নিয়ে আসলাম। আর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ডিআর অফ 3a² মাইনাস r²। এটার ডিফারেন্সিয়েশন কত বলো দেখি? ডিডিআর অফ 3a² মাইনাস r², এটার ডিফারেন্সিয়েশন কত বলো দেখি? 6a। 6a হয়? এ তো পুরোটাই কনস্ট্যান্ট, এটা হচ্ছে গোলকের কিসের ব্যাসার্ধ। সাপেক্ষে? সরি সরি সরি, তুমি তো 2a, ডিফারেন্সিয়েশন 2r, করতেছো আর এর সাপেক্ষে, 2r। 2r না তো, -2r। -2r। তাহলে -2r। মাইনাস মাইনাস কাটাকাটি কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে কি? জিএম ভাগ 2a³ ইন্টু 2r। তাহলে থাকে কি? তাহলে থাকে হচ্ছে জিএম ভাগ a³ ইন্টু আর। তাহলে পারা যাবে? তাহলে এমন একটা জায়গায় বিভব হবে হচ্ছে -3a² মাইনাস r² ভাগ 2a³। এটা একটা। আর ই এর ভ্যালু কত হবে? GMR ভাগ a³। এই ক্লিয়ার? একদম। এবং এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে এমন যদি এমনিতে সাধারণভাবে ব্যাসার্ধের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক কি? 1/r²। জি ভাই। কিন্তু এইখানে তড়িৎ প্রাবল্যের সাথে যত দূরে আমি নিয়ে যাচ্ছি সেই দূরত্বের সম্পর্কটা কি? ই ভেরিজাস আর। এটাও অনেক জায়গায় জানতে চাই। এটা মারাত্মক একটা এমসিকিউ। এটা সিকে রিলেটেড বা ঢাবির মতো জায়গায় দিবে। এই আজকে কি এই পর্যন্ত রাখবো না আর একটু টানবো? ভাই এই পর্যন্ত রাখেন। ভাই আচ্ছা এই পর্যন্ত রাখেন, মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু বুঝতে কি পারছো নাকি আসলেও কিছু বুঝো নাই? বুঝছি ভাই, কিন্তু একটু হিজিবিজি লাগছে। আচ্ছা, তাহলে বাসায় বসে ঠান্ডা মাথায় এই প্রমাণটা আরেকবার দেখো। আমি তো আজকে ভাবছিলাম যে আরো আরো অনেক ভেজাইলা জিনিস আছে এই অধ্যায়ে, হ্যাঁ। আচ্ছা, প্রাবল্য এই অলরেডি অধ্যায় থেকে কি খালি অ্যাডমিশনে দেয় নাকি বোর্ডেও দেয়? বোর্ডে তো অবশ্যই দেয়, বোর্ডে দিবে না কেন? বোর্ডে তো অবশ্যই অ্যাকসেপ্ট থাকবে। মানে বোর্ডে কি এরকম কঠিন পেঁচা মেচা দিব নাকি? অবশ্যই দিবে, অবশ্যই দিবে। যেমন হচ্ছে আমরা এই যে নেক্সট ম্যাথ যেটা করব, ঠিক আছে, এই যে এইটা, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের ম্যাথ। এবং দেখো এখানে ঘনত্ব দেওয়া আছে, এখানে ডিরেক্টলি বিভব নির্ণয় করতে বলা হয় নাই। এটা সরি, এটা ঢাকা বোর্ডের ম্যাথ। এখানে কিন্তু ডিরেক্টলি বের করতে বলা হয় নাই। এর পরের ম্যাথটা যদি দেখো, আমরা বোর্ডের অনেক হিউজ ম্যাথ করব, সমস্যা নাই। এর পরের ম্যাথটা যদি দেখো, এইটাও কিন্তু এই যে গোলকের অভ্যন্তরে বিভবের মান, বুঝছো? তো এই সবগুলোই হচ্ছে তোমার একটু 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 করে পরিবর্তন করা আছে। আমি তো ভাবছিলাম আজকে জি নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, জি এর আবার 3টা কেস আছে এখানে, এখানেও বোঝার অনেক বিষয় আছে। জি এর অনেকে অপব্যাখ্যা দেয়, হ্যাঁ। বিশেষ করে এই যে এইখানে যায়, কই গেল, এখানে যায় গ্যাঞ্জাম বাধাই। এই এই চিত্রটা, এই চিত্রটা আমি ভাবছিলাম আজকে একটু বুঝাবো। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তাহলে জি নিয়ে কথাবার্তা বলবো, আর যেই 2টা ম্যাথ আছে বইয়ের উদাহরণের সেটা করব। তারপর আমরা বোর্ডের কোশ্চেন গুলো ফেস করব, সমস্যা নাই, ইনশাল্লাহ, টেনশন নাই। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে নেক্সট বুধবারে দেখা হবে।